মাদকদ্রব্য সহ ৩ পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার, পরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ভাঙচুর। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দ্রুতই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেয়া হবে, জানালেন ফখরুল। মৃত্যু হত্যায় বাবুল আক্তারের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে গ্রেফতার হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ। এবং রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নতুন কমিশনের অধীনে প্রথম নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি ফাহমিদা মৌটুসী। মাদকদ্রব্য সহ ৩ শ্রমিককে আটকের জেরে সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে বৈঠক শেষে বের হওয়ার পথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় শ্রমিকরা। পরে এর জেরে শ্রমিক সংগঠনের কার্যালয়ে পাল্টা হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা। আব্দুল আহাদের তথ্য, দিগেন সিংহের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে শ্রমিক ইউনিয়ন, পুলিশ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার দুপুরে বৈঠক শেষে পুলিশ কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। পথে নগরীর সোভানীঘাট এলাকায় আসলে শ্রমিকদের অতর্কিত হামলার শিকার হন তিনি। আশেপাশে থাকা পুলিশের কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায় তারা। এরপর বিক্ষুব্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর উপশহর ও শিবগঞ্জ পয়েন্টে পরিবহন শ্রমিক ইউনিয়নের 2টি কার্যালয়ে হামলা চালায়। বেশ কয়েকটি ট্রাক ও মাইক্রোবাসেও ভাঙচুর চালায় তারা। ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে পুরো শহরে। গত রাত্রে মদ সহ ধরা হয়েছে ট্রাকের ড্রাইভার, সেটার ব্যাপারে আমরা কমিশনার অফিসে বসছি, আলাপ আলোচনা করছি, তারা প্রত্যাহারও করছে। পুলিশের গাড়িতে আক্রমণ করছে, আর আমার পুলিশের গাড়ির পিছনে আমার গাড়ি ছিল। এখন পুলিশের গাড়ি করলাম সে আমার গাড়িতে আক্রমণ। এই লোক অবস্থা, এটা তো অরাজকতা। শুধুমাত্র উনার উপরে আক্রমণ নয়, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের উপর আক্রমণ করছে। সুতরাং আমরা এটার নিন্দা জানাই। এর আগে এই ধরনের ঘটনা সিলেটে কখনো ঘটে নাই। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেটা আমরা বজায় রেখে কাজ করতে আইনের প্রতি সকলেই শ্রদ্ধাশীল। সেখানে ওই মিটিংয়েও প্রকাশ হয়েছে মানুষের আসা যাওয়ার পথে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। সেক্ষেত্রে যারা এই সমস্যা সৃষ্টি করতেছে, যারা একটা অস্থির পরিবেশ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। গতরাতে নগরীর সুভানীঘাট এলাকা থেকে মাদকদ্রব্য সহ 3 শ্রমিককে আটক করে পুলিশ। পরে তাদের মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভে বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। সময় সংবাদ, সিলেট। বাস ভাড়া দেয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় 3টি প্রাইভেট কার ভাঙচুর করে আন্দোলনকারীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বরগুনার আমতলী থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বিআরটিসি বাসে ওঠে আইন বিভাগের এক শিক্ষার্থী। এ সময় ছাত্র পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চাইলে তা নিতে অস্বীকৃতি জানায় বাসের কন্ডাক্টর। এক পর্যায়ে তার পরিচয়পত্র কেড়ে নিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ তাদের। এই ঘটনা জানার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বাস কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে 2 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। আমাদের লোকাল বাসে আমরা আসতে গেলে একটার পর একটা ঝামেলা করতে থাকি। এর আগেও ধরে আমাদের মারছে। ছাত্রদের তো হাফ ভাড়া, কিন্তু ওরা কোনো ভাড়া ওরা আইডি কার্ড দেখাইছে, কিন্তু কোনো আইডি কার্ড মানে নেই, বাসে কোনো আইডি কার্ড হবে না। তারপর তো সে জোর করছে, জোর করতে কলা দিচ্ছে আর কয়েকটা সুপার, তারপর বারবার আর বাণী ব্যাগ নিয়ে গেছে। আগামী নির্বাচনে বিএনপি আসবে এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী তারাই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশে তিনি একথা বলেন।
ইতিহাস নাই, আন্দোলন সংগ্রামে ভূমিকা নাই বাংলাদেশ নালিশ পার্টি। বিএনপি নিজেরাই নিজেদের শত্রু, এরা কেউ কাউকে বিশ্বাস করে না, নেতা নেতা গোলমাল। তবে আমি এটাও বলি, দল হিসাবে যত দুর্বল হোক তাদের সমর্থন কিন্তু দুর্বল নয়। আগামী ইলেকশনে তারা আসবে এবং আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী তারাই হবে, খুব সহজ প্রতিদ্বন্দ্বী হবে, এটাও মনে করা কোনো কারণ নেই। দ্রুতই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি একটি সহায়ক সরকার প্রয়োজন, যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে। দুপুরে ভোলায় বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনকে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে, তার জন্য নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার, অর্থাৎ যে সরকারটি একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সহায়তা করবে, এই কথাটি খুব স্পষ্টভাবে বলেছি। আমরা খুব অল্প দিনের মধ্যেই সহায়ক সরকারের রূপরেখা আমরা দেব। আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই, আমরা আশা করি যে সরকারও তাদের সাড়া দিয়ে তারা ইতিবাচক রাজনীতি করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি নির্বাচন দূরে সরিয়ে রাখার যে কোনো প্রচেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিতু হত্যাকাণ্ডে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলেই তাকে গ্রেফতার করা হবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে যখন আমাদের কাছে অভিযোগ না আসে তখন পর্যন্ত আমরা কাউকে গ্রেফতার করি না। সুনির্দিষ্ট গ্রেফতার যখনই অভিযোগ আসে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকব, এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না, সে পুলিশ অফিসার হোক কিংবা সামরিক অফিসার হোক কিংবা সে সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক। আইন শৃঙ্খলার বাহিনী যেগুলি জড়িত সেগুলো দুই একটা যে ঘটনা ঘটে নাই সেগুলিও ঘটছে, কিন্তু তার শাস্তি, তার বিচার আমরা সবসময় বলছি কেউ আইনের ঊর্ধ্বে নয়, সেটার বিচারও হচ্ছে কিংবা হবে। বাংলার সময়ে আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু, আহত 17। গোপালগঞ্জে বাস চাপায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ। রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। বিকেল 4টায় 9টি ভোট কেন্দ্রে গণনা শুরু হয়। এর আগে সকালে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট দেন ভোটাররা। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন শান্তিপূর্ণ গ্রহণযোগ্য করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচনে মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 25 জন এবং নারী কাউন্সিলর পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার ভোটার সংখ্যা 10,177 জন। চলতি বছরের 8 জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার পর বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সার্বিক নজরদারি এবং জনগণের মধ্যে যে আস্থার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, সে ভোটারদের মাঝে ভোট দেওয়ার যে আগ্রহ, এর ফলে এই নির্বাচনটি সামগ্রিকভাবে সুষ্ঠু এবং সফল হয়েছে। সকালবেলা 10টা-11টার দৃশ্যটা অনেকটা ঈদের দিনের মতো, পুরো রাস্তায় মহিলা পুরুষ এবং সব কেন্দ্রে পুরুষের চেয়ে মহিলার লাইন ছিল দীর্ঘ। এলাকায় যদি জনগণ শান্তিপূর্ণ যদি না হতো, ওরা যদি উচ্ছৃঙ্খলতা করতো, তাহলে কেউ আমরা হয়তো এত সুন্দর নির্বাচন করতে পারতাম না। ঠাকুরগাঁও মহাসড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে 3য় দিনের মতো চলছে মোটর মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকাল থেকে জেলার 5টি উপজেলার সবকটি রুটে বন্ধ রয়েছে বাস চলাচল, ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাসও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এদিকে ধর্মঘট প্রত্যাহারের জন্য প্রশাসনের সাথে মালিক সমিতির দফায় দফায় বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। জেলার মহাসড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ট্রাক ও ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাথে মোটর মালিক সমিতির দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে গত 16 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় মোটর মালিক সমিতি।
বগুড়ায় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার আব্দুল কাদেরের বাসভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে কি কারণে তার বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। গতকাল দুপুরে বগুড়া জেলা শহরের রহমাননগর এলাকায় তার বাসভবনের সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। একই সঙ্গে বাসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনে আব্দুল কাদেরের প্রার্থী হওয়ার কথা রয়েছে। গত 31 ডিসেম্বর নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরে ওই আসনে উপনির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 22 মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এই নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সেনা কর্মকর্তা আব্দুল কাদের। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 17 জন। এদিকে গোপালগঞ্জে বাস চাপায় এক স্কুল ছাত্র নিহতের ঘটনায় ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের বাঘামারা পয়েন্টে দুপুরে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড়া এলাকায় সিয়াম সর্দার নামে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন এবং চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। বাংলার সময় আরো থাকছে। রাজশাহীতে যাত্রী ছাউনিগুলোতে দখলদার ও হকারদের ভিড়ে ঠাঁই হয় না পথচারীদের। অর্থের অভাবে উচ্ছেদ ও সংস্কার করা যাচ্ছে না, দাবি সিটি মেয়রের। সাংবাদিকদের উপর কোনো নির্যাতন হলে প্রচলিত আইনেই তার বিচার পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও। বিকেলে ঝালকাঠি শহরে জেলা জাসদ আয়োজিত কর্মী সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সাংবাদিকদের সুরক্ষায় আলাদা কোনো আইনের প্রস্তাব এখনো আসেনি। যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধির আওতায় সাংবাদিকদের উপরে যে কোনো নির্যাতন, অত্যাচার, আক্রমণ হলে সে আইনের আওতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এখন পর্যন্ত সাংবাদিকরা তাদের সমিতির তরফ থেকে তেমন কোন আইনের প্রস্তাব দেয়নি, যেটা আলোচনার দাবি রাখে। 70 বছর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মসজিদ, মন্দির, কমিউনিটি সেন্টার, যা যা প্রয়োজন 70 বছরে যা পায় নাই আপনারা, তার সমস্ত জিনিস আগামী 3 বছরে আপনারা পাই যাবেন। ছিটমহল বলে কোন শব্দ বাংলাদেশ ডিকশনারিতে নাই। নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে যারা নির্বাচন কমিশনারদের খুঁজে বের করেছেন তারাই এর জন্য দায়ী থাকবেন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে বরিশালের বিএনডি মিলনায়তনে সুজন আয়োজিত আঞ্চলিক পরিকল্পনা সভায় তিনি একথা বলেন। যদি আমাদের নির্বাচন কমিশন সঠিক না হয়ে থাকে তাহলে যারা তাদেরকে খুঁজে বের করেছে দোষটা তাদেরই হওয়া উচিত, তাই না? যে আমাদের অনুসন্ধান কমিটি আমাদেরকে ডেকেছিল, আমাদের পরামর্শ নিয়েছিল। আমার মনে কষ্ট জাগে যে আসলেই কি আমাদেরকে এটাকে লোক দেখানো ছিল নাকি আসলেই কিছু তারা গ্রহণ করেছে। অন্তত আমার চোখে কিছু পড়ে নাই যে তারা গ্রহণ করেছে। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় 5 দিনের রিমান্ড শেষে মেয়র হালিমুল হক মিরু সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম এ নির্দেশ দেন। এর আগে 5 দিনের রিমান্ড শেষে শাহজাদপুর পৌর মেয়র মিরু সহ 6 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত 2রা ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর শহরের মনিরামপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিতে নিহত হন সমকালের চিত্র সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় মেয়র মিরু সহ 18 জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন নিহত শিমুলের স্ত্রী। সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে 70 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি রয়েছে 52 জন ও সন্দেহভাজন রয়েছে 18 জন।
জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের হাট বাজারে পুরুষের পাশাপাশি নারীদের জন্য নির্মাণ করা হয়েছে লেডিস কর্নার। পাকা শেডে এসব কর্নার নির্মাণের ফলে মানুষ সহজেই তাদের উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় করতে পারছেন। অন্যদিকে লেডিস কর্নারগুলোতে নারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করছেন। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে, গ্রামীণ অবকাঠামো সুদৃঢ় এবং নারীদের স্বাবলম্বী করতেই তাদের এই প্রচেষ্টা। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। কয়েক বছর আগে আদমদিঘি উপজেলার সাতিয়ান গ্রাম হাটে মানুষ ধুলাবালি আর বর্ষার সময় কাদামাটি কারণে আসতেই পারত না। তবে গত বছর এই হাটে পাকা শেড নির্মাণ করায় মানুষ সহজে তাদের পণ্য বেচাকেনা করতে পারছেন। জেলায় এ ধরনের আরো 7টি হাট বাজারে পাকা শেড নির্মাণ করায় সুবিধা বেড়েছে এলাকার মানুষের। কেনাকাটাও করতে পারতাম না কাদা পানির জন্য, এখন পাকা ঘর হয়েছে, এখন আমরা মনে করি কেনাকাটা ভালোভাবে করতে পারি, সুযোগ সুবিধা হয়েছে আমাদের। আমার বাড়ি কিন্তু এখানে, তবুও আমরা এখানে হাট করতে খুব অসুবিধা মনে করেছি। এখন এই দালান বিল্ডিং হওয়াতে, দোকানদার হওয়াতে আমাদের বহু সুবিধা হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য লেডিস কর্নার নির্মাণ করায় এলাকার নারীরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটার পাশাপাশি ব্যবসা করে স্বাবলম্বী হতে পারছেন। কাস্টমার বেশি আসতো না, এই পাকা বিল্ডিং হওয়ার কারণে অনেক কাস্টমার আসতেছে। প্লাস্টিকের দোকান দিচ্ছি, দেওয়ার পর বেচাকেনা করার পর আমি ভালোভাবে রোজগার করছি, লাভ হয়েছে, আমার সংসার চালাতে। এলজিইডির এই কর্মকর্তা জানালেন, নারীরা যাতে তাদের ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারেন এজন্য সরকারের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহিলা কর্নার করার উদ্দেশ্য হচ্ছে যাতে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হয়, পাশাপাশি গ্রামীণ যে সমস্ত মহিলা আছেন তারা এই মহিলা কর্নারে এসে অতি সহজে তাদের পণ্য কেনাবেচা করতে পারেন। এশিয়া উন্নয়ন ব্যাংক এবং সরকারের অর্থায়নে বগুড়া জেলার 6টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে 3,70 লাখ টাকা ব্যয়ে 60টি পাকা গ্রোথ সেন্টার মার্কেট নির্মাণ করা হয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। রাজশাহী নগরীতে পুরনো যাত্রী ছাউনিগুলোতে দখলদার ও হকারদের ভিড়ে ঠাঁই হয় না পথচারীদের। এগুলোর আংশিক লিজ থাকলেও পুরোটাই দখল করে ব্যবসা করছেন। সিটি মেয়র বলছেন, উচ্ছেদ সংস্কার ও নতুন যাত্রী ছাউনি নির্মাণের ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তা করা সম্ভব হচ্ছে না। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রিপোর্ট রাকিবুল হাসানের। জনসংখ্যার চাপ বাড়ছে রাজশাহী নগরীতে। শিক্ষা, চিকিৎসা, কর্মসন্ধানের পাশাপাশি প্রতিদিন গ্রামসহ বিভিন্ন জেলা থেকে এখানে আসছে হাজারো মানুষ। সাথে নানান কাজে পথেই কাটছে নগরবাসীর দীর্ঘ সময়। পথচারীদের ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন ও বেসরকারি উদ্যোগে 1997 ও 2011 সালে 2 দফায় টিন শেড ও কংক্রিটের প্রায় অর্ধশতাধিক যাত্রী ছাউনি তৈরি করা হয়। 2012 সালে কংক্রিটের যাত্রী ছাউনিগুলোর একাংশ লিজ দেয় কর্পোরেশন, আর লিজ পাওয়া মালিকেরা দখল করে নেয় যাত্রী ছাউনির পুরোটাই। বসার স্থান বন্ধ করে সেখানে গড়ে তোলা হয়েছে রিক্সা গ্যারেজ, টিভি ফ্রিজ মেরামতের দোকান সহ ক্লাব ঘর। এতে রোদ বৃষ্টি ঝড়ে যাত্রী ও পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে। যখন হকারটা বসেন তখন আমরা যাত্রী ছাউনিতে যে বসার জায়গাটা থাকে সেই বসার জায়গাটা আমরা পাই না। অনেক গ্যাঞ্জাম থাকে স্কুলের সামনে, যাত্রী ছাউনিটা হলে আমাদের জন্য অনেক উপকার হয়। রাস্তাতে যদি ছাউনি থাকে তাহলে আমরা অনেক সময় বৃষ্টির সময় যে বসতে পারতাম। তবে যাত্রী ছাউনির দখলদারদের দাবি, পুরোটা লিজ নিয়েই দোকান করেছেন তারা। আবার অনেক দোকানি জানেন না লিজ সম্পর্কে। ঘর ভাড়া সিটি কর্পোরেশনকে দিতে হয় 700 টাকা মোটামুটি। সিটি কর্পোরেশন থেকে নেওয়া লিজ নেওয়া, আমাদের এটা মালিক পক্ষ আছে, ওনার কাছ থেকে আমরা আবার ভাড়া নিয়েছি। অবশ্য সিটি মেয়র বলছেন, দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে ব্যবহার উপযোগী সহ নতুন যাত্রী ছাউনি নির্মাণের ইচ্ছা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে এগুলো উচ্ছেদ করে, আর প্রথম কথা হলো যে এগুলোকে রিপেয়ার করতে হবে, আর মানুষের যেন ওখানে দাঁড়াতে পারে, সেই রিপেয়ার করা, মেরামত করার মতো অর্থ এখন রাজশাহী সিটি কর্পোরেশনের নয়। রাজশাহী সিটি কর্পোরেশনের 45টি যাত্রী ছাউনির মধ্যে 13টির আংশিক লিজ থাকলেও বাকিগুলোর অধিকাংশই বেদখল হয়ে গেছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ঠাকুরগাঁয়ে 2টি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। সকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের মন্ডলপাড়া ও সুকানীপাড়ায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় দলটির স্থানীয় নেতাকর্মী ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের অর্থায়নে প্রায় 16 লাখ টাকা ব্যয়ে গ্রাম দুটির 111টি পরিবার ও একটি প্রতিষ্ঠান নতুন করে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে।
পিরোজপুর ও নীলফামারীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে 3 দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। পিরোজপুরের আলমকাঠি এলাকায় দুপুর 12টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকার প্রায় 1.5 লক্ষ মুসল্লি অংশ নেন। মোনাজাতে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। নীলফামারীর কলোনি মাঠে অনুষ্ঠিত ইজতেমায় সকালে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরে বয়ান করেন আলেমরা। পরে 11:30টায় হাজারো মুসল্লির অংশগ্রহণে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মরক্কো সহ বেশ কয়েকটি দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও অংশ নেন। 69-এর গণ অভ্যুত্থানের শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহার স্মরণে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য ডক্টর মোহাম্মদ মিজানুদ্দিন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন তারা। 1969 সালের গণ অভ্যুত্থান চলাকালে 18ই ফেব্রুয়ারি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ডাক্তার মোহাম্মদ শামসুজ্জোহা। হবিগঞ্জে ঘুড়ি উৎসব সহ নানা আয়োজনে বরণ করা হয়েছে ঋতুরাজ বসন্তকে। সকালে শহরের জালাল স্টেডিয়ামে ঘুড়ি উৎসবের আয়োজন করে একটি সংগঠন। এতে শিশুরা মেতে ওঠে রং বেরঙের ঘুড়ি ওড়াতে। উৎসবকে আরো প্রাণবন্ত করতে আয়োজন করা হয় পিঠা মেলার। এতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাদকদ্রব্য সহ 3 পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার। পরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ভাঙচুর। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দ্রুতই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে জানালেন ফখরুল। মৃত্যু হত্যায় বাবুল আক্তারের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে গ্রেফতার হবেন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ। এবং রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নতুন কমিশনের অধীনে প্রথম নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1622 নম্বরে। সঙ্গে থাকুন সময়।